আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি বাংলা বিষয় প্রভাষক ইফাত আরাতোলা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। বাংলা প্রথম পত্র ক্লাসে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কবি দিলওয়ারের লেখা একটি কবিতা। কবিতাটির শিরোনাম রক্তে আমার অনাদি অস্থি। শুরুতেই দেখে নেব আমাদের আজকের ক্লাসের শেষে তোমাদের শিখন ফল কি কি। আমাদের আজকের ক্লাস শেষে তোমরা রক্তে আমার অনাদি অস্থি এই কবিতার বিষয়বস্তু জানতে পারবে, কবি দিলওয়ার সম্পর্কে জানতে পারবে, সাগরকন্যা ও নদীমাতৃক বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সম্পর্কে অবহিত হবে এবং স্বদেশ প্রেমে উজ্জীবিত হবে। শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের আলোচ্য কবিতা কবি দিলওয়ার রচিত রক্তে আমার অনাদি অস্থি। শুরুতে আমরা দেখে নেব কবি দিলওয়ারের সংক্ষিপ্ত পরিচিতি। দিলওয়ার 1937 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি সিলেট শহর সংলগ্ন সুরমা নদীর দক্ষিণ তীরবর্তী ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম দিলওয়ার খান, কিন্তু কবি জীবনের শুরু থেকেই তিনি জনমনের সাথে একাত্মতা প্রকাশ করে পারিবারিক খান পদবি বর্জন করেন। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ হাসান খান, জননী রহিমুন্নেসা। দিলওয়ার সাধারণ্যে গণমানুষের কবি হিসেবে সমধিক পরিচিত। পেশা জীবনে প্রথমে 2 মাস শিক্ষকতা করলেও 1967 খ্রিস্টাব্দে দৈনিক সংবাদ পত্রিকায় এবং 1973-74 খ্রিস্টাব্দে দৈনিক গণকণ্ঠে সহকারী সম্পাদক হিসেবে তিনি কাজ করেন, কিন্তু স্বাস্থ্যগত কারণে ওই পেশা তাকে পরিত্যাগ করতে হয়। তিনি ছিলেন মূলত সার্বক্ষণিক কবি, লেখক ও ছড়াকার। তার কবিতার মূল সুর দেশ, মাটি ও মানুষের প্রতি আস্থা ও দায়বদ্ধতা। গণমানবের মুক্তি তার লক্ষ্য, বিভেদমুক্ত কল্যাণী পৃথিবীর তিনি সাপনিক। তার প্রথম কাব্যগ্রন্থ জিজ্ঞাসা প্রকাশিত হয় 1953 খ্রিস্টাব্দে। তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থ ঐকতান, উদ্ভিন্ন উল্লাস, সনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, স্বপৃথিবী রৈশবজীব, 2 মেরু 2 ডানা, অনতীত পঙ্ক্তিমালা ইত্যাদি। তার প্রবন্ধ গ্রন্থ বাংলাদেশ জন্ম না নিলে এবং ছড়া গ্রন্থ দিলওয়ারের শতছড়া, ছড়ায় অ আ ক খ। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি লাভ করেছেন বাংলা একাডেমি পুরস্কার ও 21 পদক। দিলওয়ার 2013 খ্রিস্টাব্দের 10 অক্টোবর মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, কবি পরিচিতিতে যে অংশটুকু আমরা পেলাম তার পুরোটা জুড়েই রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা সকলেই জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য কবি পরিচিতি, পাঠ পরিচিতি এই অংশগুলো খুব সতর্কতার সাথে অধ্যয়ন করবে। এবারে আমরা পড়ব পাঠ পরিচিতি। রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কবির একই নামের কাব্যগ্রন্থের নাম কবিতা। রক্তে আমার অনাদি অস্থি 1981 খ্রিস্টাব্দে সিলেট থেকে প্রথম প্রকাশিত হয়। সংকলিত কবিতাটি কবির চৌধুরীর উদ্দেশ্যে উৎসর্গিত। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় দিলওয়ার সাগর দুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনা করেছেন এবং গণমানবের শিল্পী হিসেবে নিজের প্রত্যয় ও প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। কবি বলেছেন, এই বাংলায় জীবনরূপ যেসব নদী নিরন্তর বয়ে চলেছে, গণশিল্পীর তুলি হাতে সেই বিচিত্র জীবনেরই তিনি রূপকার। তবে বহমান জীবন এখানে বাধাহীন নয়। প্রবহমান নদীর বাঁকে বাঁকে পাতা রয়েছে মৃত্যুর ফাঁদ, কিন্তু কবি একথা জানাতে ভোলেন না যে তিনি তার স্বপ্নকে বিশাল বঙ্গোপসাগরের শক্তির কাছে আমানত রেখেছেন। এই শক্তি সাগরের ঘূর্ণমান ভয়াল জলরাশির মতো
তার ক্রোধকে শক্তিমান করেছে। আর এই ক্রোধ কেবল কবির একার নয়, সমগ্র জনগোষ্ঠীর সম্পদে পরিণত হয়েছে। এ কারণে বিদেশি নর দানবের আগ্রাসন এ জনগোষ্ঠীকে দমাতে পারে না। বিদেশিরা হয়তো জানে না যে আবহমান ছুটে চলা নদীর মতোই কবি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন ওই জাতিসত্তার শোণিত ও অস্থি। কবিতাটি 6 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতি পংক্তি 6+6 মাত্রার পূর্ণ পর্বে এবং 2 মাত্রার অপূর্ণ পর্বে বিন্যস্ত। শিক্ষার্থীরা, পাঠ পরিচিতি শেষে এবার আমরা চলে যাব আমাদের কবিতার আলোচনায়। পাঠ করছি কবি দিলওয়ার রচিত রক্তে আমার অনাদি অস্থি। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের কলিতে গলিত হেম। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে, যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ। শিক্ষার্থীরা, এই কবিতাটুকু আমাদের পাঠ্য। কবিতার এই অংশটুকু সংক্ষেপিত অংশটুকুই তোমাদের পাঠ্য। এবার আমরা চলে যাচ্ছি কবিতাটির ব্যাখ্যায়। কবি বলছেন, পদ্মা তোমার যৌবন চাই। প্রমত্ত পদ্মার শক্তিমত্তাকে জাতীয় জীবনে প্রবাহিত করবার লক্ষ্যেই কবি পদ্মা নদীর কাছে তার যৌবন প্রার্থনা করেছেন। আমাদের এই কবিতাটিতে কবি নদ নদীকে মানুষের জীবনের সঙ্গে একাত্ম করে দেখেছেন। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী। অবয়ব এবং শক্তিমত্তায় পদ্মার সমতুল্য নদী এদেশে নেই বললেই চলে। কবি উন্নয়নের অগ্রযাত্রায় নদীটির এই প্রবল শক্তিমত্তাকেই জাতীয় জীবনে কামনা করেন। সে কারণে তিনি পদ্মার কাছে তার যৌবন প্রত্যাশা করেছেন। যৌবন হচ্ছে বাধাহীনভাবে এগিয়ে চলার প্রতীক। প্রমত্ত প্রবহমান পদ্মার কাছে রয়েছে সেই যৌবন, সেই বাধাহীন এগিয়ে চলার গতি। জাতীয় জীবনে এই অপ্রতিরোধ্য প্রবহমানতা সৃষ্টির জন্য কবি পদ্মার কাছে যৌবন প্রার্থনা করেছেন। যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের কলিতে গলিত হেম। বাংলার মাটিতে পলি রূপে গলিত সোনা মিশে আছে বলে কবি মনে করেন। তোমরা সকলেই জানো, বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং কৃষি প্রধান দেশ। বর্ষাকালে কিংবা বন্যার সময় এদেশের ফসলি জমিতে যোগ হয় সোনা রঙা পলিমাটি। কবি সে পলিমাটিকেই সোনা মেশানো বলেছেন। গলিত সোনা মেশানো পলি বলেছেন আমাদের এই মাটিকে, কারণ পলি মেশানো এই মাটিতেই ফলে আমাদের সোনার ফসল। তাই কবি বলছেন, পলি রূপে বাংলার মাটিতে যেন গলিত সোনা মিশে আছে। তোমাদের বুকে পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। এখানে কবি গণমানবের শিল্পী হিসেবে নিজের পরিচয়কে তুলে ধরেছেন। কবি এই কবিতায় নদীমাতৃক বাংলাদেশের অনেক নদ নদীর জীবনরূপ চিত্রায়িত করেছেন। তিনি এই কবিতায় উল্লেখ করেছেন পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, গঙ্গা ও কর্ণফুলী নদীর কথা। সেখানে নদীর প্রবহমানতা, নদীর গতি ও প্রকৃতি, চারপাশের বিচিত্র জীবনকে কবি গভীরভাবে অবলোকন করেছেন এবং কল্পনার রং তুলি দিয়ে তার ছবি এঁকেছেন। তাই কবি নিজেকে গণমানবের তুলির সাথে তুলনা করেছেন।
কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। এখানে কত বিচিত্র জীবনের রং বলতে কবি মানব জীবনের যে বৈচিত্র্য সেই বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রবহমান নদ নদীর মতো মানব জীবনও গতিশীল, তবে জীবন এখানে বাধাহীন নয়। পদে পদে মানুষকে নানা প্রতিবন্ধকতার শিকার হতে হয়। এ সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তবেই এগিয়ে যেতে হয় মানুষকে। এখানে কবি এই বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা এবং জীবনের যে বিচিত্র রং চারদিকে খেলা করে সে বিষয়টির দিকেই দৃষ্টিপাত করেছেন। মুগ্ধ মরণ বাঁকে বাঁকে বলে কবি মানব জীবনের যে প্রতিবন্ধকতা সেই সব প্রতিবন্ধকতাকে উল্লেখ করেছেন, যেন আমরা এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে প্রবহমান নদীর মতোই সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারি। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই, ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই। এখানে বঙ্গোপসাগরের বিশালতার সঙ্গে ঐক্য অনুভব করে কবি বলেছেন যে তিনি তার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরের কাছে গচ্ছিত রেখেছেন। সাগর যেমন বিশাল, কবির স্বপ্নও তেমনি বিশাল। সে স্বপ্ন হলো নিজের অস্তিত্ব ও বাঙালি জাতিসত্তাকে বৈদেশিক আগ্রাসনের হাত থেকে রক্ষা করার স্বপ্ন। কবি চান দেশ তথা জাতি এ স্বপ্নকে তার হৃদয়ে ধারণ করুক, বিদেশিরা বুঝতে পারুক বঙ্গোপসাগর যেমন বিশাল তেমনি বাঙালি জাতির স্বপ্ন বিশাল। ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই। কবি এখানে নিজের ক্রোধকে ভয়াল ঘূর্ণি হিসেবে ভয়াল ঘূর্ণির সাথে তুলনা করেছেন, কেননা কবি তার দেশকে প্রচন্ড ভালোবাসেন। এই দেশকে বিদেশিরা যখন তার নিজের সম্পত্তি ভাবে তখনই কবি ক্রুদ্ধ হন। সমুদ্রের বিশাল জলরাশি যেমন মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে, তেমনি ভাবে কবিও ভয়ঙ্কর হয়ে ওঠেন, ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি মনে করেন ঘূর্ণমান জলরাশির মতো তার ক্রোধ আবর্তিত হতে থাকে বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে। গণমানবের বুকে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। এখানে গণমানবের বুকে বলতে কবি প্রান্তিক জনগণের কথা বুঝিয়েছেন। বাঙালি প্রান্তিক জনগণ তাদের অস্তিত্ব ধরে রাখার জন্য বিদেশি শত্রুর আগ্রাসনকে রুখতে প্রাণপণ চেষ্টা করেছে। তারা প্রচন্ড ক্রোধে সরাতে চায় বিদেশি নরদানবদের, যারা শোষণ, লুণ্ঠন, অত্যাচার করে সাধারণ মানুষের প্রাণের দাবিকে নষ্ট করে দিতে চায়। গণমানবের বুকে যে কষ্ট এবং ক্রোধ সঞ্চিত রয়েছে, পুঞ্জীভূত রয়েছে, কবি সে কথাই এই চরণে বুঝিয়েছেন। যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে, এখানে কবি রূপক অর্থে জনতা ও জনসম্পদকে বুঝিয়েছেন। সেই প্রাচীনকাল থেকে বাংলাদেশ প্রকৃতির অফুরন্ত দানে সমৃদ্ধ। এদেশের মাটি অত্যন্ত উর্বর। অন্যদিকে এদেশের বিপুল সম্ভাবনাময় জনশক্তি এক অমূল্য সম্পদ। তাই কবি এদেশের জনতা ও জনসম্পদের প্রাচুর্যকে বোঝাতেই যখন বোঝাই প্রাণের জাহাজ এই কথাটি ব্যবহার করেছেন। পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। এখানে কবি বোঝাতে চেয়েছেন রক্তে আমার অনাদি অস্থি কথাটি দিয়ে যে জাতিসত্তার শোণিত এবং অস্থি নিজের অস্তিত্বে ধারণ করে আছেন কবি, এবং সে কথাই কবি এখানে আলংকারিক ভাষায় ব্যক্ত করেছেন। রক্তে আমার অনাদি অস্থি কবিতায় কবিকে দেখা যায় দেশ ও মাটির কবি হিসেবে, কিন্তু তিনি মনে করেন শুধু দেশপ্রেম নয়, তার রক্তে প্রবহমান রয়েছে জাতিসত্তার শোণিত ও অস্থি। শোণিত অর্থ রক্ত, অস্থি অর্থ হাড়। তার রক্তে প্রবহমান রয়েছে জাতিসত্তার শোণিত ও অস্থি, যাকে রুখতে পারবে না কোনো বিদেশি আগ্রাসন। আলোচ্য পংক্তিতে কবি এই কথাটি বলেছেন যে রক্তে আমার অনাদি অস্থি।
বিদেশে জানে না কেউ। এখানে কবি বোঝাতে চেয়েছেন প্রাচীনকাল থেকেই বাংলার এই অঞ্চলে সম্পদের প্রাচুর্য থাকায় বিদেশি কুদৃষ্টি করেছে অনেকবার। তারা নানা অপকৌশলে এই দেশকে শাসন করতে ও শোষণ করতে থাকে। এই অঞ্চলের মানুষের উপর পাশবিক নির্যাতন করে তারা ছিনিয়ে নিতে থাকে এই অঞ্চলের সম্পদ। কবি সেই বিদেশি অপশক্তিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান বাঙালি জাতির সংগ্রামী ঐতিহ্য। বঙ্গোপসাগরের মতো শক্তির অসীমতা বিদ্যমান রয়েছে বাঙালির রক্তে, অস্থিকণায়, যা মুহূর্তেই নস্যাৎ করে দিতে পারে বিদেশি অপশক্তির মিথ্যে অহমিকাকে। নদীর ঘূর্ণনের মতোই মুহূর্তে জেগে উঠতে পারে বাঙালির সুপ্ত শক্তি। আর তাই এসব বিষয় সম্পর্কে বিদেশিরা ওয়াকিবহাল নয়। বিদেশিরা জানে না কবির মতো এদেশের গণমানুষও ধারণ করে আছে তাদের রক্তে অনাদি অস্থি। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের কবিতার আলোচনা। এবারে আমরা দেখব আমাদের আজকের বাড়ির কাজ কি। তোমাদের জন্য আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে: 1. পাঠ পরিচিতি পড়বে, 2. কবি পরিচিতি পড়বে, এরপর ব্যাখ্যা করবে দুটো প্রশ্ন। 1. রক্তে আমার অনাদি অস্থি বলতে কবি কি বুঝিয়েছেন। 2. সুরমা তোমার কাজল বুকের কলিতে গলিত হেম, এই কথাটি ব্যাখ্যা করো। এরপর নিচের এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। 1. কবি দিলওয়ার কর্মজীবনে কোন কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন। 2. কবি দিলওয়ারের প্রথম কাব্যগ্রন্থের নাম কি। 3. কবি পদ্মার কাছে কি প্রত্যাশা করেন। 4. হেম শব্দের অর্থ কি। 5. রক্তে আমার অনাদি অস্থি এটি কি ধরনের কবিতা। 6. রক্তে আমার অনাদি অস্থি কবিতাটি কোন ছন্দে রচিত। 7. রক্তে আমার অনাদি অস্থি কাব্যটি কবে প্রকাশিত হয়। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের বাড়ির কাজ। এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সাথে ক্লাস করবার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তোমরা সকলেই বাড়িতে থাকার পাশাপাশি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মাবলী যথাযথভাবে মেনে চলবে, নিয়মিত অনলাইন ক্লাস করবে এবং বাড়িতে অনুশীলন করবে। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। স্টে হোম, স্টে সেফ।